5 হলে হাইব্রিডাইজেশন কি পাবে এখান থেকে? হাইব্রিডাইজেশন পাবে তুমি sp3d। তাহলে sp3d যদি হাইব্রিডাইজেশন পাও তাহলে তার জিওমেট্রি কি পাবে? টিবিপি পাবে। এবার টিবিপি যখন তুমি পেলে কম্বিনেশন কি আছে দেখো তো, 4 আর 1 এর কম্বিনেশন আছে, মানে 4টা সিগমা প্লাস একটা লোন পেয়ার। ঠিক আছে, তাহলে 4 আর 1 এর কম্বিনেশনে কি পেয়েছিলে? বলেছিলাম দেখবে সেই পার্কে দেখা যায় সি-সয়ের মতো, তাই না? বা ডিস্টর্টেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লুজার কেমিস্ট। লুজার কেমিস্টের আরেকটি মোস্ট ডিমান্ডিং লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো আমরা কেমিক্যাল বন্ডিং এর প্রথম পর্ব কমপ্লিট করে এসেছিলাম এবং এই দ্বিতীয় পর্বে আমরা যখন এলাম, এই দ্বিতীয় পর্বে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো টপিক আমরা আজকে কভার করব। কি কি দুটো টপিক? একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং আরেকটা হচ্ছে ভ্যাসপার থিওরি। ঠিক আছে, যে দুটো টপিক বলতে পারো কেমিস্ট্রির গোটা কেমিক্যাল বন্ডিং এর ব্যাকবোন বলা চলে এবং যে কোনো পরীক্ষাতে এই দুটো টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে আসে। তাই আজকে আমরা এই ক্লাসে এই পুরো দুটো টপিককে নিয়ে খুব ডিটেলে ডিসকাশন করব এবং কিছু দারুণ ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সগুলো আমি শেখাবো যাতে একদম কুইক তোমরা পরীক্ষাতে এমসিকিউ সলভ করতে পারো। তাই প্রত্যেকে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত কমপ্লিট করবে। আর যদি কেউ প্রথম ক্লাসটি না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আগে প্রথম ক্লাস কমপ্লিট করে দেন এই ক্লাসটা কমপ্লিট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, যেমনটা তোমরা জানতে পারলে যে আজকে আমরা কেমিক্যাল বন্ডিং এর দ্বিতীয় পর্বে ভ্যাসপার থিওরি এবং ডাইপোল মোমেন্ট এই দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন শুরু করতে চলেছি। তো আগের ক্লাসে তোমরা দেখেছিলে যে আমরা হাইব্রিডাইজেশন বার করা শিখেছিলাম, যে কোনো মলিকিউলসের হাইব্রিডাইজেশন কী করে নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম, বন্ড অ্যাঙ্গেল বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এবং তারপরে আমরা শিখেছিলাম যে ওই হাইব্রিডাইজেশন রিলেটেড মলিকিউলসগুলোর জিওমেট্রি কী হয়। তো আজকে আমরা এই যে ভ্যাসপার থিওরি যেটা পড়বো, এই ভ্যাসপার থিওরির মধ্যে আমরা কি পড়তে চলেছি অ্যাকচুয়ালি না, দেখো আমরা আগের দিন পড়েছিলাম কি যে একটা পার্টিকুলার হাইব্রিডাইজেশনের জন্য একটা পার্টিকুলার জিওমেট্রি সেই কম্পাউন্ড কিন্তু দেখাতে পারে, কিন্তু এই ভ্যাসপার থিওরি বলছে বাস্তবে কম্পাউন্ডের সেই জিওমেট্রি কিন্তু তার অরিজিনাল স্ট্রাকচারের থেকে কিছুটা আলাদা হয়। কেন? তার কারণ হচ্ছে আমরা আগের দিন যখন স্টাডি করছিলাম দেখবে সমস্ত মলিকুল যা যা আমি আগের দিন পড়িয়েছিলাম দেখবে BF3 ছিল, BeCl2 ছিল, অ্যামোনিয়া মিথেন ছিল, এই প্রত্যেকটা মলিকুলের দেখবে একটাও কিন্তু লোন পেয়ার ছিল না। ঠিক আছে, তো এবারে প্রশ্ন হচ্ছে এই লোন পেয়ার আসার পরে এদের এই জিওমেট্রি এবং শেপ বা স্ট্রাকচার তুমি যাই বলো না কেন এগুলো ডিফারেন্ট হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই লোন পেয়ারের মধ্যে এবারে বিকর্ষণ বা রিপালশন শুরু হতে থাকে, যার ফলে কিন্তু এই বন্ড অ্যাঙ্গেলগুলো বা বন্ড যে তুমি স্ট্রাকচার দেখছো সেই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল জিওমেট্রি থেকে খানিকটা ডেভিয়েট করতে বা চেঞ্জ হতে শুরু করে। তো সেই পুরোটাই ডিসকাশন আমরা করতে চলেছি আজকের প্রথম আমাদের থিওরি ভ্যাসপার থিওরি। খুব গুরুত্বপূর্ণ লেকচার হতে চলেছে আজকেরটা, তাই অবশ্যই প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা করবে, কারণ যে কোনো এক্সামে কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সময় নষ্ট না করে শুরু করা যাক যে ভ্যাসপার থিওরি অ্যাকচুয়ালি কি বলতে চায়। দেখো, ভ্যাসপার যে শব্দটা এর পুরো অর্থ কি? VSEPR, এটার পুরো অর্থ হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, ভ্যাসপার শব্দটার পুরো নাম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেল মানে যোজ্যতা কক্ষ, তাহলে যোজ্যতা কক্ষের যে ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় আছে তাদের মধ্যে যে রিপালশন বা বিকর্ষণ হবে এই সংক্রান্ত আলোচনা আমাদের এই ভ্যাসপার থিওরিতে রয়েছে। এবারে ধরো আমি তোমাকে একটা কনসেপ্ট এখানে বুঝিয়ে দিই। ধরো এই জায়গায় এইরকম টাইপের একটা মলিকিউল রাখা আছে। ঠিক আছে, জেনারেল ফর্মে ধরো এরকম টাইপের একটা মলিকিউল রাখা রয়েছে। ঠিক, এবারে ধরো আরেকটা মলিকিউল আমরা এরকম টাইপের নিলাম, এরকম টাইপের ধরো আরেকটা মলিকিউল নিলাম এবং এর মাথায় একটা লোন পেয়ার এঁকে দিলাম। আবার একটা মলিকিউল ধরো আমরা এইরকম টাইপের নিলাম, ঠিক আছে, এর মাথায় আমরা দুটো লোন পেয়ার এঁকে দিলাম। একদম ক্লিয়ার নিশ্চয়ই প্রত্যেকের? তাহলে এই যে তিনটে সিচুয়েশন তুমি দেখেছো, তিনটে সিচুয়েশন মধ্যে কি পার্থক্য না, প্রথম যে মলিকিউলটা রয়েছে দেখো সেখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই, সেকেন্ড মলিকিউলে একটা লোন পেয়ার আছে এবং 3 নম্বর মলিকিউলটাতে দুটো লোন পেয়ার রয়েছে। তো মনে রাখবে এই যে লোন পেয়ার যেটা তুমি দেখছো এই লোন পেয়ারগুলোর মধ্যেও কিন্তু রিপালশন শুরু হয়। তো মনে রাখবে এই জায়গায় রিপালশন কত রকম টাইপের হয় না, 3 রকম টাইপের রিপালশন হতে পারে। এই যে রিপালশন তুমি দেখছো এই রিপালশন 3 রকম টাইপের হতে পারে। কি কি 3 রকম টাইপ? একটাকে প্রথমেই বলা হয় লোন পেয়ার রিপালশন, মানে দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন হতে পারে। ঠিক আছে, 2 নম্বর রিপালশন কীরকম হতে পারে? 2 নম্বর রিপালশন হতে পারে লোন পেয়ার এবং বন্ড পেয়ার রিপালশন।
বিপি মানে বন্ড পেয়ার, ঠিক আছে। বন্ড পেয়ার মানে যে ইলেকট্রনগুলো বন্ডিংয়ে হেল্প করেছে, আর লোন পেয়ার মানে যারা বন্ডিংয়ে হেল্প করেনি, এমনি একা একা বসেছিল। এরপরে 3 নম্বরে যে রিপালসানটা হয় সেটার নাম হচ্ছে বন্ড পেয়ার রিপালসান। এই 3 রকম রিপালসান কোনো একটা কম্পাউন্ডের মধ্যে সবসময় কিন্তু চলতে থাকে। তো তার মধ্যে মনে রাখবে এই যে লোন পেয়ার যে রিপালসানটা তোমরা পড়লে, এই লোন পেয়ার রিপালসান কিন্তু সব থেকে বেশি পরিমাণে স্ট্রং রিপালসান দেখায়, এবং তারপরে হয় লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালসান, এবং তারপরে হয় বন্ড পেয়ারের রিপালসান। তাহলে সব থেকে যদি তুমি স্ট্রং রিপালসান বলতে চাও তাহলে লোন পেয়ারের রিপালসান সব থেকে স্ট্রং, তারপরে লোন পেয়ার, তারপরে বন্ড পেয়ার। এবারে প্রশ্ন হচ্ছে, যখনই এই লোন পেয়ার কোনো একটা মলিকিউলের মধ্যে ঢুকতে শুরু করে, সেই মলিকিউলটার অরিজিনাল যে জিওমেট্রি হওয়ার কথা ছিল সেই রকম টাইপের কিন্তু শেপ প্র্যাকটিক্যালি সেই মলিকিউল দেখায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই রিপালসানের কারণে। কথাটা বুঝতে পারলে? ধরো আগের দিন আমরা পড়েছিলাম BeCl2 স্ট্রাকচার দেখবে এরকম ছিল। আমার পুরো মাথাটাকে একটা বেরিলিয়াম মনে করো, আর দুটো হাতকে আমার ক্লোরিন মনে করো। তাহলে এই BeCl2তে কোনো লোন পেয়ার আগের দিন ছিল না। এবারে ধরো এর মধ্যে কোনো একটা লোন পেয়ার কোনোভাবে চলে এলো, তাহলে লোন পেয়ার আসা মানে কি রিপালসান বাড়লো। রিপালসান বেড়ে যাওয়ার কারণে এই যে বন্ডগুলো ছিল না, এই বন্ডগুলো এবার আস্তে আস্তে এরকম নিচের দিকে নামতে শুরু করে। কারণ কি? কারণ রিপালসান কেউ কোনোদিন চায় না, কারণ রিপালসান কম্পাউন্ডের মধ্যে আনস্টেবিলিটি নিয়ে আসে। তাহলে যখনই লোন পেয়ার তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ তখনই রিপালসান শুরু হচ্ছে বা বাড়ছে, যার ফলে এই বন্ডের পেয়ারগুলো বা বন্ডের ইলেকট্রন পেয়ারগুলো আস্তে আস্তে কি হয়, এরকম নিচের দিকে নামতে থাকে, যার ফলে তুমি যে জিওমেট্রিটা এক্সপেক্ট করবে প্র্যাকটিক্যালি কিন্তু তার শেপ বা স্ট্রাকচার সেরকম হবে না। ঠিক আছে, যেমন এই কেসটাতে দেখো, এই জায়গায় কোনো রকম কিন্তু লোন পেয়ার নেই, এই জায়গায় কোনো লোন পেয়ার নেই, তাহলে লোন পেয়ারের রিপালসান এখানে হচ্ছে না। কিন্তু এই বন্ডের ইলেকট্রন রয়েছে, এই বন্ড পেয়ার কিন্তু রিপালসান এখানে হচ্ছে। এই জায়গায় যে রিপালসানটা হচ্ছে সেটা বন্ড পেয়ারের মধ্যে রিপালসান হচ্ছে। ঠিক আছে, এবারে এখানে এসো, এই জায়গাতে লোন পেয়ার একটাই লোন পেয়ার আছে, মানে কি একজনের সাথে রিপালসান হবে কি করে? সে তো নিজে একা বসে আছে। তাহলে এবার রিপালসান কার মধ্যে করতে পারে? দেখো এই দিকে ইলেকট্রন বসে আছে বন্ড পেয়ারে, এখানে দু রকম রিপালসান হতে পারে। একটা লোন পেয়ার, এই লোন পেয়ারগুলোর সাথে এই বন্ড পেয়ারগুলো রিপালসান হতে পারে, আবার এই বন্ড পেয়ারগুলোর মধ্যেও কিন্তু রিপালসান সম্ভব। তাহলে দু রকম রিপালসান হতে পারে, একটা লোন পেয়ার বন্ড পেয়ার, আর একটা হচ্ছে বন্ড পেয়ার। এই দু রকম রিপালসান এর ক্ষেত্রে ঘটছে। এবারে এই মলিকিউলটার ক্ষেত্রে এসো, এই মলিকিউলটার দেখো দুটো লোন পেয়ার এসছে, তাহলে এদের দুটো লোন পেয়ারের মধ্যে এবার রিপালসান হবে, যেরকমটা এখানে দেখলে লোন পেয়ার। এবং এই যে বন্ডে যে ইলেকট্রন বসে আছে, লোন পেয়ারগুলোর সাথে এই বন্ডের ইলেকট্রনেরও রিপালসান হবে, এবং বন্ডের মধ্যে ইলেকট্রন যারা রয়েছে তাদেরও রিপালসান হবে। তার মানে তিন রকম রিপালসানই এখানে ঘটছে, লোন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার। এই তিনটে রিপালসানই কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে ঘটছে। তাহলে তোমরা নিজেরাই বলো, এই কম্পাউন্ডের মধ্যে স্টেবিলিটি অনেক বেশি না স্টেবিলিটি অনেক কম? অবশ্যই এর স্টেবিলিটি অনেক কম, কারণ কি লোন পেয়ার যেগুলো তুমি দেখেছো সেই লোন পেয়ার রিপালসান শুরু করে। রিপালসান মানে কি? সে কম্পাউন্ডের মধ্যে আনস্টেবিলিটি আনে। সেই কারণে কম্পাউন্ডগুলো কি করে না, তার অরিজিনাল যে জিওমেট্রি এক্সপেক্ট করা হয় সেই অরিজিনাল জিওমেট্রি থেকে সে কিন্তু চেঞ্জ বা ডেভিয়েট করে এবং প্র্যাকটিক্যালি অন্য কিছু শেপ দেখায়। এইটার ডিসকাশনটাকেই বলা হয় কি না ভ্যাসপার থিওরি। তাহলে ভ্যাসপার থিওরি কি নিয়ে আলোচনা করে না, কোনো একটা মলিকিউলের মধ্যে যদি লোন পেয়ারকে তুমি ইন্ট্রোডিউস করাও বা লোন পেয়ার যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে তার অরিজিনাল যে জিওমেট্রি ছিল সেই অরিজিনাল জিওমেট্রি কিন্তু সেখান থেকে ডেভিয়েট করবে বা চেঞ্জ করবে এবং প্র্যাকটিক্যালি অন্য কিছু স্ট্রাকচার সেই মলিকিউল দেখাবে। আমরা সেটা নিয়েই এবারে ডিসকাশন করব যে কোন মলিকিউল কখন কীরকম শেপ বা জিওমেট্রি দেখাতে পারে। ঠিক আছে, দেখো তো আমরা এখানে কি নিয়ে স্টাডি করব না, বিভিন্ন মলিকিউল নিয়ে প্রথমে স্টাডি করব। তো প্রথমেই আমরা আগে সিগমা বন্ড এর একটা টেবিল বানাবো, তারপরে মাঝখানে আমরা বানাবো লোন পেয়ার কটা রয়েছে তার একটা টেবিল, তারপরে আমরা এখানে বানাবো হাইব্রিডাইজেশন, তার হাইব্রিডাইজেশন কি হতে পারে। নেক্সট আমরা বানাবো এর জিওমেট্রি, মানে হাইব্রিডাইজেশন থেকে জিওমেট্রি কি হয়, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এখানে শেপ, প্র্যাকটিক্যালি এর শেপ কি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যে সিগমা বন্ড তুমি দেখলে আগের দিন আমি যে ট্রিক শিখিয়েছিলাম তোমাদেরকে, বলেছিলাম যে সিগমা প্লাস লোন পেয়ার যোগ করে যদি 2 আসে হাইব্রিডাইজেশন sp, 3 আসলে sp2, 4 আসলে sp3, এরকমভাবে কিছু ট্রিক্স আমি শিখিয়েছিলাম আগের ক্লাসটাতে। তো আমাদের সেই ক্লাসটারই আজকের কিন্তু নেক্সট এক্সটেন্ডেড ভার্সন শুরু হচ্ছে। কীরকম দেখো, এই যে সিগমা বন্ড, ধরো সিগমা বন্ড কটা,
দুটো, দুটোর কম তো আর বন্ড হতে পারে না, ঠিক আছে, মিনিমাম তো দুটো দরকার বন্ড। এবার ধরো লোন পেয়ার এখানে কিছু নেই, জিরো আছে, তাহলে হাইব্রিডাইজেশন কত তুমি বলবে না এসপি, কেন না সিগমা প্লাস লোন পেয়ার এর যোগফলটা কত 2 প্লাস 0, তার মানে কত রয়েছে এখানে 2 হাইব্রিডাইজেশন। তাহলে 2 যখন হাইব্রিডাইজেশন হলো তাহলে এসপি হলো, তাহলে জিওমেট্রি কি হয় তোমরা পড়েছো, জিওমেট্রি হচ্ছে লিনিয়ার হয়ে থাকে, মানে 180 ডিগ্রি। এবারে মনে রাখবে লোন পেয়ার যেহেতু থাকবে না তাই তার জিওমেট্রিকে হ্যাম্পার করার মতো কেউ আছে কি, কোনো রিপালশন আছে কি এখানে, স্ট্রং রিপালশন লোন পেয়ার মতো নেই, সেই কারণে তার শেপটাও কিন্তু লিনিয়ারই থেকে যাবে। এই জায়গায় একটা ছোট্ট ট্রিক্সের মতো বলতে পারো, মনে রাখতে পারো যে লোন পেয়ার যদি কোনো কম্পাউন্ডে না থাকে তাহলে তার যেটা জিওমেট্রি সেটাই তার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি শেপ হবে, ঠিক আছে। এবার লোন পেয়ার যখনই ঢুকবে তখনই দেখবে এই জিওমেট্রিগুলো আর শেপগুলো কিন্তু আলাদা হতে শুরু করে। কিরকম ভাবে দেখতে থাকো, ধরো এখানে সিগমা বন্ড আমি এবার দুটো বললাম, লোন পেয়ার একটা ইন্ট্রোডিউস করালাম, তাহলে লোন পেয়ার একটা ইন্ট্রোডিউস করালে এখানে সিগমা প্লাস লোন পেয়ার মানে কত 3 আছে, তাহলে 3 মানে হাইব্রিডাইজেশন কত sp2, তাহলে sp2 তে তোমরা আগের দিন জিওমেট্রি দেখেছিলে কি হতো না ট্রায়াগোনাল প্ল্যানার হতো বা ত্রিকোণীয় সমতলীয় হতো। কিন্তু এইবারে ইন্টারেস্টিং কথা হচ্ছে দেখো এই যে তুমি এখানে 2 আর 1 এর কম্বিনেশনে 3 sp2 বা ট্রায়াগোনাল প্ল্যানার লিখলে এটা কিন্তু তার শেপ হবে না, বিকজ এখানে লোন পেয়ার ঢুকেছে, লোন পেয়ার ঢুকলে কিন্তু তার অ্যাকচুয়াল জিওমেট্রি এবং শেপ এটা কিন্তু আলাদা হয়। তাহলে এর শেপ অ্যাকচুয়ালি কি হবে না এর শেপ অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার হয়ে থাকে, অনেকে এটাকে বেন্ড শেপ বলে, আবার অনেকে এটাকে ভি শেপও বলে থাকে, ঠিক আছে। আমরা যখন মলিকিউল নিয়ে আলোচনা করব বা কোশ্চেন অ্যান্সার করব তখন আমরা দেখব যে ভি শেপটা কীরকম ভাবে ড্রয়িং করতে হয়, ঠিক আছে। তো আপাতত এই টেবিলটা মনে রাখো যে এখানে স্ট্রাকচার কি হয় বা শেপ কি হয় না অ্যাঙ্গুলার, বেন্ড অথবা ভি, ঠিক আছে। এরপরে নেক্সট কম্বিনেশন এসে 2 এবং 2, ঠিক আছে। তাহলে 2 এবং 2 মানে দুটো সিগমা বন্ড এবং দুটো লোন পেয়ার, তাহলে এখানে কম্বিনেশন কত 4, তাহলে 4 মানে হাইব্রিডাইজেশন কত sp3, তাই না। তাহলে sp3 যদি হয় তাহলে এর জিওমেট্রি তোমরা কি জানো টেট্রাহেড্রাল বা চতুস্থলকের মতো জিওমেট্রি হয়। কিন্তু এগেইন একই প্রশ্ন যে এটা তো শেপ হবে না, কারণ লোন পেয়ার যখন তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ জিওমেট্রি আর শেপ আলাদা, আগেই বললাম। এরও কিন্তু সেম, ওপরেরটা যেমন দেখলে এরও অ্যাঙ্গুলার না হলে বেন্ড অথবা ভি শেপ, এইটার মধ্যে কোনো একটা হবে, তিনটার মধ্যে যে কোনো একটা বলা যেতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট কম্বিনেশানে এসো, নেক্সট কম্বিনেশান কি দুটো সিগমা 3টে লোন পেয়ার, ঠিক আছে। তাহলে এর এখান থেকে টোটাল যোগফল কত না টোটাল যোগফল হচ্ছে 5, তাহলে 5 হলে হাইব্রিডাইজেশন কি আশা করবে তুমি sp3d, তাই না। তাহলে sp3d যদি হয় তাহলে জিওমেট্রি কি হতে পারে পড়েছো আগের দিন tbp, ট্রায়াগোনাল বাই পিরামিডাল শেপ হয়, ঠিক আছে। আমি মডেলও দেখিয়েছিলাম আগের দিন ট্রায়াগোনাল বাই পিরামিড, কিন্তু লোন পেয়ার ইন্ট্রোডিউস হয়েছে তাহলে জিওমেট্রি আর শেপ নিশ্চয়ই একই হবে না, তাহলে এর শেপ কি হবে এর শেপ হয়ে যাবে লিনিয়ার। আমরা এই প্রত্যেকটা শেপ কিভাবে আঁকতে হয় আমরা সব কোশ্চেন অ্যান্সার আসবো, আপাতত এই টেবিলটা তোমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ শেপ না মনে রাখলে তুমি কিন্তু কোশ্চেন পরীক্ষাতে করতে পারবে না, পরীক্ষাতে শেপগুলি জিজ্ঞাসা করে, ঠিক আছে। এটা গেল 2 এর সেট, 2 এর আর কোনো কম্বিনেশন হতে পারে না, এটা পুরো আমাদের 2 এর সেটটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখো নেক্সট চলে আসছি আমরা 3 এর সেটটা এখানেই পড়ে নিই। তাহলে 3 এর সেটের মধ্যে কি কি হতে পারে দেখো তো, 3 0 একবার হতে পারে, মানে 3টা সিগমা 0 লোন পেয়ার, 3টে সিগমা একটা লোন পেয়ার এটা একবার হতে পারে, আর 3টে সিগমা দুটো লোন পেয়ার, আর কম্বিনেশন সম্ভব নয়। তাহলে এবারে 3 এবং 0, তাহলে 3 এবং 0 মানে সিগমা প্লাস লোন পেয়ার কত 3 আছে, তাহলে 3 মানে হাইব্রিডাইজেশন কত sp2, তাই না। তাহলে sp2 হলে জিওমেট্রি তো ফিক্সড আছে, এখানে জিওমেট্রি কি হবে sp2 তে জানো তোমরা ট্রায়াগোনাল প্ল্যানার হয়, আগে উপরেও পড়লে দেখো sp2 তে জিওমেট্রি ছিল ট্রায়াগোনাল প্ল্যানার। কিন্তু দেখো এখানে ইন্টারেস্টিং ঘটনা লোন পেয়ার নেই, তাহলে আমি কি মনে রাখতে বললাম যে লোন পেয়ার যদি না থাকে তাহলে যেটা তার জিওমেট্রি হবে সেটাই তার অ্যাকচুয়াল শেপ হয়ে যাবে, তাহলে এর শেপটাও কি হবে না ট্রায়াগোনাল প্ল্যানার, যেটাই জিওমেট্রি সেটাই তার শেপ, কোনো চেঞ্জ এখানে হচ্ছে না। এবারে দেখো 3 1 যখন তুমি আসলে তাহলে 3 1 মানে যোগফল কত এখানে 3 প্লাস 1 তার মানে 4, তাহলে 4 মানে হাইব্রিডাইজেশন কত sp3, sp3 হাইব্রিডাইজেশন হলে তুমি টেট্রাহেড্রাল জিওমেট্রি পাবে, এটা তো ফিক্সড আছে, এগুলো তো চেঞ্জ হবে না। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে শেপ কি পাবে দেখো 3 1 এর যে শেপ হবে এই শেপটার নাম হচ্ছে ট্রায়াগোনাল পিরামিডাল, ঠিক আছে। ট্রায়াগোনাল পিরামিডাল মানে ট্রায়াগোনাল পিরামিডের মতো দেখতে, ঠিক আছে। কিরকম দেখতে আমরা কম্পাউন্ডের সময় দেখতে পাবো। এরপরে ধরো 3 2 এর কম্বিনেশন মানে 3টা সিগমা এবং দুটো লোন পেয়ার আছে, তাহলে এর ক্ষেত্রে কিরকম হবে না 3 প্লাস 2 মানে কত 5 আছে,
তাহলে 5 মানে এর হাইব্রিডাইজেশন কত আছে, sp3d আছে। তাহলে sp3d তে তোমরা জানো জিওমেট্রি ফিক্সড আছে, tbp হবে এখানে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এখানে শেপ কি হবে, তাই না? তাহলে এর যে শেপ হবে মনে রাখবে, শেপটা দেখতে হবে টি এর মতো। যেরকম আমরা ক্যাপিটাল টি অক্ষরে লিখি ইংরেজিতে, সেরকমই ক্যাপিটাল টি এর মতো শেপ হবে। তাহলে 3-এর সেটটা আরেকবার বলে দিই, 3 0-তে sp2 ট্রায়াগোনাল প্ল্যানার, আর এটাও ট্রায়াগোনাল প্ল্যানার, লোন পেয়ার নেই, তাই জিওমেট্রি শেপ একই আছে। 3 1-এ 4, 4 মানে sp3, sp3-তে জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল, কিন্তু লোন পেয়ার থাকার কারণে শেপ হয়ে যাবে ট্রায়াগোনাল পিরামিডাল। 3 2 5 হাইব্রিডাইজেশন sp3d, যে জিওমেট্রি টিবিপি হবে, কিন্তু লোন পেয়ার দুটো থাকার কারণে এর স্ট্রাকচার বা শেপ হয়ে যাবে কি না টি এর মতো। ঠিক আছে, এই 2 এবং 3-এর সেটটা ভালো করে নোট ডাউন করো, তারপরে আমরা নেক্সট সেটগুলোতে আসছি। এর পরবর্তী দেখো আমরা এবারে 4 5 6 7 এই সেটগুলো নিয়ে আমরা এবারে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো এইগুলো কি করে ডিসকাশন করবো দেখো, প্রথমেই আছে 4 0। তাহলে 4 0 মানে কি হবে, এখানে যোগফল কত আছে না, যোগফল আছে 4 + 0 মানে 4। তাহলে 4 যদি থাকে তাহলে হাইব্রিডাইজেশন কত আছে, sp3 হাইব্রিডাইজেশন আছে। sp3 হাইব্রিডাইজেশনে জিওমেট্রি কি হয় তোমরা জানো না, টেট্রাহেড্রাল হয়ে থাকে। এবং দেখো এখানে যেহেতু কোনো রকম লোন পেয়ার নেই, তাহলে বারবার বলেছিলাম যেটাই জিওমেট্রি সেটাই তার শেপ। তাহলে এখানে শেপটাও কি হয়ে যাবে না, টেট্রাহেড্রাল শেপ হয়ে যাবে, বা চতুস্থলক বাংলাতে। ঠিক আছে, এবারে দেখো 4 1, তাহলে 4 1 মানে তোমার এটা 4 + 1 মানে কত 5। তাহলে 5 মানে হাইব্রিডাইজেশন কত, sp3d। তাহলে sp3d হলে জিওমেট্রি কি হবে না, জিওমেট্রি হবে tbp। ঠিক আছে, ট্রায়াগোনাল বাই পিরামিড, কিন্তু শেপ আর হবে না। ঠিক আছে, কারণ জিওমেট্রি চেঞ্জ হয় শেপ কখন, লোন পেয়ার থাকলে। তাহলে এখানে যে শেপটা হবে এটা হচ্ছে সি-স, অথবা এটাকে বলা হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। সি-স কিরকম, সি-স হচ্ছে তোমরা সেই পার্কে দেখেছো যে দেখবে সেই লিভারের মতো, ছোটবেলায় একটা লিভার পড়তে তোমরা, সেই প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, সেখানে পার্কে গিয়ে দেখবে এরকম একটা কাঠের পাটাতন একটা ত্রিভুজের মতো রাখা থাকে, এরকম দেখতে খানিকটা তোমরা দেখেছো, এইরকম টাইপের রাখা থাকে না এই। ঠিক আছে, একটা পক্ষ কি হয়, একটা পক্ষ উপরে উঠে আর একটা পক্ষ নিচে নামে, এরকম টাইপের এই যে স্ট্রাকচারটা দেখতে পেলে, এই স্ট্রাকচারটাকে সি-স জিওমেট্রি বলা হয়। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে দেখো নেক্সট 4 2, তাহলে 4 2-তে আমরা কি পাবো, 4 + 2 মানে 6। তাহলে 6 মানে হাইব্রিডাইজেশন sp3d2, তাই না? তাহলে sp3d2 হলে জিওমেট্রি কি হবে না, জিওমেট্রি তোমরা আগের দিন পড়েছিলে অক্টাহেড্রাল হবে। sp3d2-তে কি হয়, জিওমেট্রি অক্টাহেড্রাল, কিন্তু শেপ তো হবে না কারণ লোন পেয়ার আছে এখানে। এর যে শেপটা হয়ে থাকে এই শেপটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, এর যে শেপ হবে সেটা কিরকম দেখতে লাগবে না, স্কোয়ার প্ল্যানারের মতো দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 4-এর সেট, 4 0-তে টেট্রাহেড্রাল, 4 1-এ টিবিপি সি-স বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, 4 2-এ অক্টাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার। ঠিক, এরপরে নেক্সট আমরা চলে আসছি দেখো 5-এর সেটে। তাহলে 5 0, তাহলে 5 0 মানে নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো যে 5 + 0 মানে 5ই আছে এখানে। তাহলে হাইব্রিডাইজেশন কত এখানে না, sp3d আছে। হাইব্রিডাইজেশন sp3d মানে এর জিওমেট্রি কি আছে না, জিওমেট্রি আছে এখানে tbp, আর জিওমেট্রি যেটা সেটাই এখানে শেপ, বিকজ লোন পেয়ার এখানে নেই। তাহলে এর শেপটাও কি হয়ে যাবে না, শেপটাও হয়ে যাবে এখানে tbp। এবারে দেখো 5 1, তাহলে 5 1 মানে এর যোগফল কত 6 এলো। তাহলে 6 মানে হাইব্রিডাইজেশন কত, sp3d2। sp3d2 হলে তোমরা জানো যে এর জিওমেট্রি কি, জিওমেট্রি তো ফিক্সড আছে, অক্টাহেড্রালই হবে জিওমেট্রি, কিন্তু শেপ কি হবে, এর যে শেপটা হবে এটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, যেমন তোমরা সেই 3 1-এর কম্বিনেশনে দেখবে, 3 1-এর ট্রায়াগোনাল পিরামিডাল পড়েছিলে আগের সেটটাতে, দেখবে এখানে 5 1-এর কম্বিনেশনে কি হলো, স্কোয়ার পিরামিড হলো। ঠিক আছে, এবারে চলে এসো 6-এর সেটটাতে। 6-এর সেটে কি আছে, 6 + 0, তাহলে 6 + 0 মানে কত 6। তাহলে 6 মানে কত আছে, sp3d2 হাইব্রিডাইজেশন আছে। sp3d2-তে এটার কি হয়ে থাকে না, অক্টাহেড্রাল শেপ হয়ে থাকে, তাই না? তাহলে অক্টাহেড্রাল যদি জিওমেট্রি হয় তাহলে শেপটাও কি আছে অক্টাহেড্রালই, কারণ লোন পেয়ার কিছু নেই। তাহলে লোন পেয়ার না থাকলে যেটাই জিওমেট্রি সেটাই তার শেপ হবে। নেক্সট হচ্ছে 6 1, তাহলে 6 1 মানে যোগফল কত 7। 7 মানে দেখো এবার হাইব্রিডাইজেশন কি এলো না, sp3d3 এলো। হাইব্রিডাইজেশন কি এসছে এবার, sp3d3। sp3d3-তে তোমরা মনে রাখবে জিওমেট্রি কি হয় না, পেন্টাগোনাল বাই পিরামিড। যেমন তোমরা ট্রায়াগোনাল বাই পিরামিড পড়েছিলে আগের ক্লাসে, আমি দেখিয়েছিলাম, দেখে IF7-এর ক্ষেত্রে পিবিপি জিওমেট্রি হতো, পিবিপি পেন্টাগোনাল বাই পিরামিড। তাহলে এর যে জিওমেট্রি হয় এটাকে বলা হয় পেন্টাগোনাল
বাইপিরামিডাল। ঠিক আছে, যেমন তোমরা টিবিপি দেখলে, এটা শর্ট ফর্ম হচ্ছে পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। এবং এর যে শেপ হবে এটা দেখতে পাচ্ছ 6-1, তাহলে এর শেপটা হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ঠিক আছে, ডিস্টর্টেড শব্দটার মানে হচ্ছে যে নর্মাল যে স্ট্রাকচার সেটা থেকে অন্যরকম স্ট্রাকচারে ভেঙে যাওয়া, সেটাকে ডিস্টর্টেড শব্দটা ইউজ করা হয়। আমরা দেখবো এক্ষুনি, একটু পরে দেখতে পাবে কিভাবে হয় ডিস্টর্টেড অক্টাহেড্রাল। আর সর্বশেষ আছে কি 7-0। ঠিক আছে, 7-0-র ক্ষেত্রে কিরকম কম্বিনেশন হবে দেখো, 7 + 0 মানে কত 7, তাহলে 7 মানে হাইব্রিডাইজেশন কি আছে না sp3d3, তাহলে লোন পেয়ার নেই, সাথে তোমরা এক্ষুনি পড়লে উপরেই পিবিপি, এটারও পিবিপি হবে, যা জিওমেট্রি হবে সেটাই তার সেপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আমাদের 4, 5, 6, 7-এর সেট। ঠিক আছে, 4, 5, 6 অবধি গুরুত্বপূর্ণ, 7 খুব বেশি আসে না। তো এইটি ভালো করে নোট ডাউন, পুরো টেবিলটি করে রাখবে, কারণ এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করবো এর, সেখানে প্রচুর গুরুত্বপূর্ণ এই যে আগের টেবিলটা করালাম এই টেবিলটা। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে এর এই শেপগুলো, কারণ এইগুলো অবধি তোমরা জানো আগের ক্লাসে কভার করেছো, কিন্তু শেপগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তবে দেখবে এই শেপগুলো অবশ্যই তোমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও এটা। এবারে দেখো এই ভ্যাসপার থিওরির এবার আমরা অ্যাপ্লিকেশন শুরু করছি, যে এই ভ্যাসপার থিওরি প্র্যাকটিক্যাল কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করবে, কিভাবে করবে পরীক্ষাতে, সেই অ্যাপ্রোচগুলো আমি শেখাবো এবারে। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো XCF2, কি আমি টেবিলে দিয়ে রেখেছি, একটা হাইব্রিডাইজেশন, একটা জিওমেট্রি, একটা শেপ। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে হাইব্রিডাইজেশন বার করা, হাইব্রিডাইজেশন না বার করতে পারলে তুমি বাকি কাজ কিছু করতে পারবে না। তো দেখো এই জায়গায় XCF2 হাইব্রিডাইজেশন বার করার জন্য আগের দিনের ট্রিক্সে ফিরে যাও, সিগমা প্লাস লোন পেয়ার, এবারে ডাইরেক্ট করব এবং স্পিডে করব। ঠিক আছে, সিগমা প্লাস লোন পেয়ার কত বলো তো, কারণ এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ সিগমা কটা আছে না, দুটো সিগমা, কারণ দুটো ফ্লুরিন আছে, দুটো সিগমা। লোন পেয়ার কি করে বার করতে হয় শিখেছিলাম, লোন পেয়ার ইলেকট্রন আগে বার করতে শিখিয়েছিলাম। লোন পেয়ার ইলেকট্রন কি করে বার করতে হয় না, সেন্ট্রাল অ্যাটমের যেটা ভ্যালেন্স ইলেকট্রন সেখান থেকে সাইড অ্যাটমের ইলেকট্রন বাদ দিতে হয়। তাহলে সেন্ট্রাল অ্যাটমকে জেনন, তার ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে না 8টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাহলে মাইনাস কটা না ফ্লুরিনের দুটো, কারণ ফ্লুরিনগুলো একটা করে ডিনোট দেয়, আগের ক্লাস অবশ্যই ফলো করবে, না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো ফ্লুরিন এখানে একটা করে ইলেকট্রন ডোনেট করে, তাহলে একটা করে যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে দুটো ফ্লুরিন দুটো ডোনেট করে, তাহলে টোটাল বিয়োগফল কত 6, তাহলে 6টা যদি হয় তাহলে লোন পেয়ার কটা, লোন পেয়ার ইলেকট্রন 6টা, তাহলে লোন পেয়ার কটা না 3টে। ঠিক আছে, তাহলে সিগমা প্লাস লোন পেয়ার কত 5, তাহলে যদি এটা 5 হয় তাহলে এইবারে দেখো হাইব্রিডাইজেশন কি হবে না, হাইব্রিডাইজেশন হবে sp3d, তাই না, হাইব্রিডাইজেশন sp3d। হাইব্রিডাইজেশন যদি sp3d হয় তোমরা জানো জিওমেট্রি কি হয়, টিবিপি, ট্রায়াগোনাল বাইপিরামিড। কিন্তু আমরা এখানে আলোচনা করব কি নিয়ে না, শেপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কম্বিনেশনটা কিরকম দেখো, দুটো সিগমা 3টে লোন পেয়ারের কম্বিনেশন, এখানে কম্বিনেশনটা কিরকম আছে না 2 সিগমা প্লাস 3 লোন পেয়ার। তাহলে এই যে 2 এবং 3-এর কম্বিনেশন তোমরা দেখলে ছকে কি পড়েছিলে, 2, 3-এর লিনিয়ার শেপ হয়। কিরকম টাইপের লিনিয়ার দেখো, এইটা জেনন, এদিকে ফ্লুরিন আঁকো, এদিকে ফ্লুরিন আঁকো, হয়েছে। এটা তো হলো, কিন্তু এখনো লোন পেয়ার তোমাকে কটা বসাতে হবে, 3টে লোন পেয়ার বসাতে হবে। তাহলে 3টে লোন পেয়ার বসিয়ে দাও, এই একটা, এই দুটো, এই 3টে। ঠিক আছে, এইটি হয়ে গেল কি XCF2 লিনিয়ার। আমি বারবার বলছি প্রথম ক্লাস কিন্তু না ফলো করলে এই পার্টটা বুঝতে পারবে না। ঠিক আছে, প্রথম ক্লাস ভালো করে দেখবে, আর এই যেটা লিখলাম এটা টেবিল থেকে লিখলাম। ঠিক আছে, এবং তার জন্য শেপটা মনে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। এবারে নেক্সট আসছি দেখো NH4+, এটাকে করব কি করে না, দেখো নাইট্রোজেনের এগেন এখান থেকে সিগমা তোমরা বলতে পারবে, সিগমা কটা আছে, সিগমা আছে 4টে, কারণ 4টা হাইড্রোজেন আছে, যতগুলো সাইড অ্যাটম ততগুলো সিগমা প্লাস। ঠিক আছে, এবারে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, দেখো নাইট্রোজেনের লাস্ট পক্ষে এমনিতে ইলেকট্রন থাকে কটা 5টা, কিন্তু প্লাস মানে একটা ইলেকট্রন শর্ট আছে, তাহলে 4টা হচ্ছে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন, মাইনাস সাইড অ্যাটম কটা করে দেয়, হাইড্রোজেন একটা করে ডোনেট করে, তো হাইড্রোজেন এরকম আছে কটা 4টে, তাহলে টোটাল 4টা ইলেকট্রন ডোনেট করছে, তাহলে অলরেডি নাইট্রোজেনের 4 ছিল, -4 হয়ে গেল, তাহলে 0 লোন পেয়ার ইলেকট্রন, তার মানে লোন পেয়ারও কটা 0, তার মানে এটা কত হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে এটা যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন কত হবে না, 4-এ হাইব্রিডাইজেশন হয় কি sp3, sp3 হলে জিওমেট্রি কি হবে না টেট্রাহেড্রাল হবে। ঠিক আছে, এবারে এর যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনটা কিরকম টাইপের দেখো তো, 4-0, 4-0 মানে 4টা সিগমা প্লাস 0 লোন পেয়ার, তার মানে লোন পেয়ার যদি না থাকে তাহলে এর যেটা শেপ হয় সেই শেপটাই কিন্তু তার জিওমেট্রি, তাহলে এখানেও শেপ কি হয়ে যাবে না টেট্রাহেড্রাল বা চতুস্থলক। তোমরা জানো এই টেট্রাহেড্রাল শেপ, আমি আগের ক্লাসে মিথেনে এঁকেছিলাম, সেই রকম টাইপেরই শেপ কিন্তু এরা ফরমেশন করে। ঠিক আছে, আমি আরেকবার এঁকে দিচ্ছি, এখানে আগের ক্লাসে ড্রয়িং হয়েছিল এগুলো এরকম টাইপের। ঠিক আছে, একটা অ্যাবাভ একটা
বিলো, আর এখানে চার্জটা লাগাবে উপরে প্লাস বলে। ঠিক আছে, এই যে শেপটা দেখলে এইটি হচ্ছে তোমার টেট্রাহেড্রাল শেপ হয়ে থাকে, কোনো লোন পেয়ার কিন্তু এখানে নেই। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের NH4+ এর শেপ। নেক্সট আসছি দেখো SO4 2-, এটার করব কি করে? একই রকম প্রথমে আগে দেখে নাও সাইড অ্যাটম কটা, সাইড অ্যাটম 4টে, অক্সিজেন 4টা, মানে সিগমাও 4টা। নেক্সট দেখবো লোন পেয়ার ইলেকট্রন আগে কটা, সালফারের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে, 6টা, কিন্তু 2- আছে মানে আরো দুটো বাড়লো, তাহলে 8টা। 8টা মাইনাস সাইড অ্যাটম দেয় কটা করে, অক্সিজেন দেয় কটা করে ইলেকট্রন, 2টো করে, তো আছে অক্সিজেন কটা, 4টে, তাহলে টোটাল ইলেকট্রন কটা দেবে, 8টা দেবে। তাহলে সালফারের ভ্যালেন্সে 8টা, আবার ওটাও -8টা, মানে টোটাল লোন পেয়ার কত, এখানেও 0। তাহলে এই জায়গায় কত এসছে, 4 এসছে, তাই না? তাহলে এটা যদি 4 আসে, তাহলে এরও হাইব্রিডাইজেশন কি আছে দেখো তো, এরও হাইব্রিডাইজেশন আছে, sp3 যুক্ত হাইব্রিডাইজেশন করে রেখেছে এটা, হলো। এবারে এ যদি sp3 করে, তাহলে এটাও কিরকম হবে না, টেট্রাহেড্রাল শেপ হবে। টেট্রাহেড্রাল এখানে কম্বিনেশনটা কি ওপরেরটার মতোই না, 4টা সিগমা, দেখো সিগমা 4টা, কিন্তু লোন পেয়ার একটাও নেই, তাহলে এর যেটা জিওমেট্রি হবে সেটাই কিন্তু এর অরিজিনাল শেপেই থেকে যাবে, কারণ লোন পেয়ার থাকলে তবেই পড়েছে জিওমেট্রি বা শেপ চেঞ্জ হয়, লোন পেয়ার তো নেই এখানে, তাহলে লোন পেয়ার না থাকলে যেটা জিওমেট্রি হবে সেটাই তার শেপ হয়ে যাবে। এবারে নেক্সট আসছি দেখো ClF3। ঠিক আছে, এই লাস্টের দুটো খুব গুরুত্বপূর্ণ। ক্লোরিনের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা, 7টা, তাহলে 7টা মাইনাস ফ্লুরিন দেয় কটা করে, একটা করে, তাহলে কটা ফ্লুরিন আছে, 3টে, তাহলে দিচ্ছে টোটাল কটা, 3টে ইলেকট্রন, তাহলে 7 মাইনাস কত, 4, তাহলে 4 মানে লোন পেয়ার ইলেকট্রন 4, কিন্তু লোন পেয়ার কটা, 2টো, তাহলে লোন পেয়ারের সংখ্যা হচ্ছে এখানে দেখো 2, প্লাস সিগমা কটা, ফ্লুরিন আছে 3টে, যতগুলো সাইড অ্যাটম তটাই সিগমা, তাহলে 3 + 2 মানে এটা কত হয়ে গেল দেখো তো, 5 হয়ে গেল। তাহলে এটা যদি 5 হয়, তাহলে হাইব্রিডাইজেশন কত আছে না, sp3d আছে, তাহলে sp3d তে জিওমেট্রি কি হয় না, জিওমেট্রি তোমরা জানো TBP, এটা তো ফিক্সড আছে, কোনো চেঞ্জ নেই এটার। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কম্বিনেশনটা কিরকম, কম্বিনেশনটা হচ্ছে দেখো 3টা সিগমা প্লাস 2টো লোন পেয়ার, তাই না? এই দেখো 3টা সিগমা প্লাস 2টো লোন পেয়ার, তাহলে 3-2 এর কম্বিনেশনে কি স্ট্রাকচার দেখো, টি শেপ, দেখো দেখবে টেবিলে ভালো করে দেখবে, 3টা সিগমা 2টো লোন পেয়ারের কম্বিনেশনে কি শেপ দেখায় না, টি এর মতো শেপ দেখায়। ঠিক আছে, কিরকম দেখতে টি শেপটা একটু আঁকা যাক, দেখো ক্লোরিন, এদিকে ফ্লুরিন, এই ফ্লুরিন। ঠিক আছে, দেখো দেখি এটা দেখতে খানিকটা টি এর মতো লাগছে না, এই জায়গাটা ক্যাপিটাল টি এর মতো, এই দেখো, তাই না, ক্যাপিটাল টি এর মতো লাগছে। এবারে দেখো এইটাকে বলা হচ্ছে কি না, টি শেপ। এখনো কাজ শেষ হয়নি, 2টো লোন পেয়ার এখনো তোমাকে দিতে হবে এখানে, তাহলে এই ওপরে একটা লোন পেয়ার ড্রয়িং করে দাও, আর নিচে আর একটা লোন পেয়ার ড্রয়িং করে দাও। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের ClF3 শেপ, কি হলো না, টি শেপ। এবারে নেক্সট আসছে আমরা SF4, খুব গুরুত্বপূর্ণ SF4। দেখো SF4 এ প্রথমেই আগে বলে দাও সিগমা কটা, সিগমা তো 4টা আছে, এটা তো দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন কটা, সালফারের লাস্ট পক্ষে থাকে কটা, 6টা, তাহলে 6টা থাকলে ফ্লুরিন দেয় একটা করে, তাহলে 6 - 4 মানে 2টো লোন পেয়ার ইলেকট্রন, তাহলে লোন পেয়ার কটা এখানে, একটা, তাহলে কম্বিনেশন 4 + 1 মানে 5, তাহলে 5 হলে হাইব্রিডাইজেশন কি পাবে এখান থেকে, হাইব্রিডাইজেশন পাবে তুমি sp3d, তাহলে sp3d যদি হাইব্রিডাইজেশন পাও, তাহলে তার জিওমেট্রি কি পাবে, TBP পাবে। এবার TBP যখন তুমি পেলে, কম্বিনেশন কি আছে দেখো তো, 4 আর 1 এর কম্বিনেশন আছে, মানে 4টা সিগমা প্লাস একটা লোন পেয়ার। ঠিক আছে, তাহলে 4 আর 1 এর কম্বিনেশনে কি পেয়েছিলে, বলেছিলাম দেখবে সেই পার্কে দেখা যায় সি-স এর মতো, তাই না, বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। তাহলে এর শেপটা দেখতে কিরকম একবার ভালো করে তাকাও, এই দেখো। ঠিক আছে, এই যে নিচের পার্টটাকে দেখতে পাচ্ছ, নিচের পার্টটা মনে হচ্ছে না খানিকটা এরকম সেই সি-স এর মতো দেখতে লাগছে। ঠিক আছে, সেই এইটা পুরোটা সেই আলম্বটা, এই মাঝখানেরটা ত্রিভুজটা আলম্ব বিন্দু, আর তার সাপেক্ষে এই পাটাতনটা রাখা আছে, তার রেসপেক্টে এটা এরকম মুভ করতে পারে। এই যে স্ট্রাকচারটা দেখলে, এই স্ট্রাকচারটা কিরকম স্ট্রাকচার না, সি-স লাইক জিওমেট্রি বা সি-স লাইক শেপ। ঠিক আছে, এইটি হচ্ছে SF4। SF4 প্রচুর গুরুত্বপূর্ণ, ভালো করে SF4 কিন্তু প্র্যাকটিস করে রাখবে। নেক্সট এক্সাম্পল দেখো XCO2F2। ঠিক আছে, এরপরে আর এই এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ। XCO2F2 কি করে করবো সলভ দেখো। তো প্রথমেই আগে তুমি আমাকে সিগমা বলো, এখানে কটা রয়েছে সিগমা, দেখো এখানে দুটো, কারণ সেন্ট্রাল অ্যাটম তো জেনন, তাহলে ওটা বাদ দিলে যেগুলো সাইড অ্যাটম সেগুলোই সিগমা, তাহলে 4টে দেখো এখানে সিগমা রয়েছে, প্লাস লোন পেয়ার কটা, খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শুনে নাও। জেননের লাস্ট কক্ষে ইলেকট্রন কটা আছে, 8টা আছে,
মাইনাস অক্সিজেনগুলো ডোনেট করে কটা করে, দুটো করে, তাহলে অক্সিজেন দুটো আছে মানে 4টা ডোনেট করবে, মাইনাস ফ্লুরিনগুলো ডোনেট করে কটা, একটা করে, তার মানে এখানে দেখো লোন পেয়ার ইলেকট্রন 6টা, সরি দুটো, লোন পেয়ার ইলেকট্রন দুটো, বিয়োগ করলে 2, তাহলে লোন পেয়ার কটা, লোন পেয়ার হচ্ছে একটা, ঠিক আছে, লোন পেয়ার এখানে কটা রয়েছে, একটা, তাহলে একটা যদি লোন পেয়ার থাকে তাহলে হাইব্রিডাইজেশন 4 + 1 মানে কত, 5, তাহলে 5 মানে sp3d, sp3d তে জিওমেট্রি কি আছে, ফিক্সড টিবিপি, ঠিক আছে, কিন্তু শেপ কি হবে, কম্বিনেশন দেখো 4 আর 1 এর কম্বিনেশন, 4 আর 1 এর কম্বিনেশনে কি শেপ হয় তোমরা পড়লে একটু আগে, সি-স, তাই না, তাহলে এটারও শেপ কিরকম হবে না সি-স, এই সি-স কে আরো একটা নামে ডাকা হয়, আমি বললাম একটু আগেই, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ঠিক আছে, এই নামেও কিন্তু ডাকা যেতে পারে, টিবিপি বা সি-স, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। এবারে এসো নেক্সট NO2, ভালো করে শুনবে, এটা খুব গুরুত্বপূর্ণ, NO2 প্রচুর ইম্পর্টেন্ট এই জায়গায়, কেন দেখো, তোমরা এই জায়গায় প্রথমে আগে সিগমা কটা বলো, সিগমা তোমরা বলবে স্যার দুটো আছে, লোন পেয়ার ইলেকট্রন কটা, দেখো নাইট্রোজেনের লোন লাস্ট কক্ষে ইলেকট্রন কটা থাকে, 5টা থাকে, মাইনাস অক্সিজেনগুলো দুটো করে ইলেকট্রন ডোনেট করে, তাহলে দুটো অক্সিজেন টোটাল ডোনেট করছে কটা, 4টে ইলেকট্রন ডোনেট করে, তাহলে দেখো তো এখানে বিয়োগ করলে তো 1 চলে আসছে, তাহলে লোন পেয়ার ইলেকট্রন, এইটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন যদি 1 চলে আসে তাহলে লোন পেয়ার কি হাফ হবে, হাফ তো লোন পেয়ার সম্ভব নয় ভাবে, লোন পেয়ার তো সবসময় পেয়ারে থাকবে, তাহলে লোন পেয়ার কটা এখানে দেখো ভালো করে শুনবে, এই যে 1টা দেখতে পেলে না, এই 1টা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, এই NO2 এই কারণেই খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় কি থাকে না লোন পেয়ার নয়, একটা আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক আছে, খুব ভালো করে দেখে রাখবে, NO2 খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেও আমরা একে ট্রিট করব লোন পেয়ারের মতোই, মানে যেরকম আমরা সিগমা লোন পেয়ারে ক্যালকুলেশন করি হাইব্রিডেশন বার করার জন্য সেরকমই করব, কিন্তু মনে রাখবো যেটা লোন পেয়ার নয়, লোন পেয়ারের মতোই একটা আনপেয়ার্ড ইলেকট্রন এ কন্টেন্ট করে থাকে, ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে লোন পেয়ারের মতো একে ট্রিট করি তাহলে লোন পেয়ারও নিশ্চয়ই একটাই, একটা আনপেয়ার্ড মানে একটাই লোন পেয়ার আমরা ট্রিট করছি, তাহলে এখানে যোগফল কত এসছে 3, ঠিক আছে, ট্রিট করছি লোন পেয়ারের মতো, বারবার একটা কথা বলছি, ভুল কেউ এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং করবে না, এখানে লোন পেয়ারের মতো ট্রিট করছি বাট লোন পেয়ার নয় কিন্তু এটা, ঠিক আছে, তাহলে এখানে 3 এলো, 3 হলে হাইব্রিডাইজেশন কি হবে sp2, sp2 হলে জিওমেট্রি কি হবে না ট্রায়াগোনাল প্ল্যানার হবে, এবারে 2-1 এর কম্বিনেশন পড়েছো তোমরা টেবিলে দেখবে, অ্যাঙ্গুলার ভি বা বেন্ড শেপ, ঠিক আছে, এর যেটা কিরকম হবে না অ্যাঙ্গুলার হবে অথবা ভি হবে অথবা বেন্ড শেপ, ঠিক আছে, এরকম টাইপের হয়ে থাকে, কিরকম স্ট্রাকচারটা একটু আঁকা যাক, এর স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, দেখো হয়েছে, অসমযোজী বন্ধন থাকে, তোমরা জানো এরকম তীর চিহ্নে অসমযোজী বন্ধন দেখানো হয়, এবং এই জায়গায় এই একটা শুধুমাত্র ইলেকট্রন থাকে, এই যে ইলেকট্রনটা এটাকেই বলা হলো কি না আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে, এবং এই যে শেপটা দেখলে এই শেপটাই হচ্ছে অ্যাঙ্গুলার বেন্ড বা ভি এর মতো দেখতে এই শেপটা, ঠিক আছে, এরপরে নেক্সট আসছি দেখো NO3-, এগুলো এরপরে সহজ, তাহলে নাইট্রোজেনের এখানে কটা রয়েছে, সিগমা কটা, সিগমা 3টে, প্লাস নাইট্রোজেনের লাস্ট কক্ষে 5টার এখানে একটা, তাহলে 6টা, মাইনাস অক্সিজেনগুলো দুটো দেয়, তাহলে 3টে অক্সিজেন, তাহলে 6টা দিল 0, তার মানে লোন পেয়ার এখানে নাই, তাহলে লোন পেয়ার এখানে কত আছে 0 আছে, তাহলে কম্বিনেশন কত 3 + 0 মানে 3, তাহলে 3 হয়ে গেলে এগেন দেখো এটা কি হয়ে গেছে হাইব্রিডাইজেশন sp2, তাই না, তাহলে এটা যদি sp2 হয় তাহলে এর জিওমেট্রি কত, sp2 তে জিওমেট্রি ফিক্সড আছে, ট্রায়াগোনাল প্ল্যানার, এবং এই জিওমেট্রি যা সেটাই তার শেপ, বিকজ দেখো লোন পেয়ার কিন্তু নেই, বারবার শিখেছি এটা, তাহলে এখানে তার শেপটাও কি হয়ে যাবে না ট্রায়াগোনাল প্ল্যানার লাইক শেপ হয়ে যাবে, খুব ইজি, এটা কিছু নেই, ঠিক আছে, এরপরে নেক্সট আসছি দেখো N3-, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, N3-, এই দুটো একই রকম টাইপের, ঠিক আছে, N3- আর I3-, তো N3- যেটা, এটার ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা সমস্যা হবে সেটা হচ্ছে তোমরা সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবে বুঝতে পারবে না, দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম কি আছে, 3টাই একই, নাইট্রোজেনই আছে সব, আর কোনো অ্যাটমই নেই এখানে, তো এই জায়গায় কিভাবে সলভ করবে খুব ভালো করে শুনে নাও এই জায়গাটা, ঠিক আছে, এই যে N3- তোমরা দেখলে এই N3 কে আমরা এই রকম ফরম্যাটে লিখবো N2-, এইভাবে, কি বললাম কথাটা বুঝতে পারলে, N2-, তার মানে দেখো সেন্ট্রাল অ্যাটম কিন্তু একজন চলে এলো নাইট্রোজেন, আর বাকি দুটো কে সাইড অ্যাটম, তাহলে এবারে ক্যালকুলেশন করো, সিগমা কটা, দুটো, অনেকে এখানে 3 বসায়, 3 বসাবো না, 3টে এখানে সাইড অ্যাটম নয়, একটা তো সেন্ট্রাল অ্যাটম মিনিমাম হতে হবে, তাহলে একটা হয়ে গেল নাইট্রোজেন, বাকি দুটো সাইড অ্যাটম, দুটো নাইট্রোজেন, প্লাস লোন পেয়ার কটা, দেখো নাইট্রোজেনের লাস্ট কক্ষে থাকে 5টা, 5টার এখানে একটা কটা 6টা, তাই না, তা 6টা মাইনাস
নাইট্রোজেনগুলো দেয় কটা করে ইলেকট্রন, 3টে করে ডোনেট করে, তাহলে দুটো নাইট্রোজেন টোটাল দিচ্ছে কটা, 6টাই দিচ্ছে, তাহলে 0। তাহলে লোন পেয়ার এখানে কত, 0, কোনো লোন পেয়ার এখানে নেই। তাহলে লোন পেয়ার যদি না থাকে তাহলে এটা কীরকম, 2, তাহলে 2 যদি হয় হাইব্রিডাইজেশন জানো নিশ্চয়ই, 2 হলে সর্বপ্রথম হাইব্রিডাইজেশন এটা দিয়ে স্টার্ট হতো sp, তাহলে sp হলে এটা স্ট্রাকচার কি হবে, সরি জিওমেট্রি কি হবে, লিনিয়ার, কারণ লোন পেয়ার এখানে 0, তাহলে লোন পেয়ার যদি 0 থাকে তাহলে তার শেপটাও কি হয়ে যাবে, লিনিয়ার শেপ হয়ে যাবে, ঠিক আছে, লিনিয়ার শেপ হবে। এবং এই যে আয়নটা তোমরা দেখলে না N3-, এই আয়নটার একটা স্পেশাল নাম রয়েছে, এটাকে অ্যাজাইড আয়ন বলা হয়, ঠিক আছে, কি আয়ন বলা হয়, N3- কে অ্যাজাইড আয়ন বলা হয়। এবং এর যে শেপটা, আমি শেপটা ড্রয়িং করে দিচ্ছি এখানে, দেখো কিরকম, এই রকম টাইপের শেপ হয়, ঠিক আছে, এই শেপটাকে বলা হয় নিডল লাইক, ছুঁচের মতো দেখতে, কি বললাম বোঝা গেল, নিডল লাইক শেপ হয়ে থাকে, এইটি হচ্ছে অ্যাজাইড আয়ন বা N3-। এই 10এরটা I3- একই রকম হবে, আমি শেপ দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা, বাকি তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, I2- এইটা একই রকম দিয়ে তোমরা এখানে হাইব্রিডাইজেশন, এর শেপ, জিওমেট্রি সব আমাকে বার করে দেখাবে, ঠিক আছে, এটা বাড়ির টাস্ক থাকলো। I3- একই রকম, আমি ফ্রেমটা ভেঙে দিলাম, I2- মতোই হবে। এবারে নেক্সট আমরা পরবর্তী চলে আসছি, দেখো XCF6 করবো কি করে, তো প্রথমেই আগে আমাকে সিগমা কটা আছে এখানে, দেখো 6টা ফ্লুরিন মানে 6টা সিগমা। লোন পেয়ার কটা না, দেখো জেননের 8টা মাইনাস ফ্লুরিনের 6টা মানে 2টো, তাহলে লোন পেয়ার কটা, একটা, কারণ লোন পেয়ার ইলেকট্রন 2টো এসছে, তাহলে লোন পেয়ার যদি একটা আসে তাহলে কম্বিনেশনটা কত গো এখানে, 6 + 1 মানে 7, তাহলে 7 যদি হয় তাহলে 7 হলে হাইব্রিডাইজেশন কত পাবে তুমি, না হাইব্রিডাইজেশন তুমি পাবে sp3d3, তাই না, sp3d3, তবেই 7 আসে। এবারে দেখো এখান থেকে জিওমেট্রি কি হয়, sp3d3 তে পড়ালাম একদম লাস্টে দেখবে পিভিপির ভাই পিভিপি, পেন্টাগোনাল বাইপিরামিড, তাই না, পেন্টাগোনাল বাইপিরামিড হলো জিওমেট্রি, কিন্তু শেপ হবে দেখো এবারে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে, 6-1 কম্বিনেশনে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। কিরকম দেখতে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ভালো করে দেখো, প্রথমে এই জায়গায় জেনন আগে ড্রয়িং করবে মাঝখানে, ঠিক আছে, চারদিকে 4টা ফ্লুরিনকে আগে দিয়ে দাও, চারদিকে 4টা ফ্লুরিন, এরকম বর্গক্ষেত্রের মতো করে চারদিকে 4টা ফ্লুরিনকে দিয়ে দাও, ঠিক। এবারে দেখো কি লাগবে, আরও কিন্তু তোমার এখান থেকে 2টো লাগবে, কি না ফ্লুরিন লাগবে, এবং আরেকটা লোন পেয়ারও তোমাকে বসাতে হবে, ঠিক আছে, তাই ভালো করে দেখবে, ওপরে আমি একটা কি করলাম, লোন পেয়ার বসিয়ে দিলাম, নিচে আরেকটা ফ্লুরিনকে বসিয়ে দিলাম, তাহলে আরেকটা ফ্লুরিন কোথায় যাবে, ওপরে তো আর জায়গা নেই, তাহলে একটা ফ্লুরিন কি করবে, এরকম বাধ্য হয়ে বেঁকে বসে থাকবে এখানে, কথাটা বুঝতে পারলে, তাহলে অরিজিনাল যে শেপটা ছিল দেখো, অক্টাহেড্রাল যে শেপটা হয়, 4 কোণে 4টা, উপরে একটা নিচে একটা, আগের দিন দেখেছো SF6 এর মলিকুল অক্টাহেড্রাল, তো এটার মতোই হতো, কিন্তু এখানে এই লোন পেয়ারটা এক্সট্রা থাকার কারণে এই ফ্লুরিনটাকে বাধ্য হয়ে এরকম অ্যাঙ্গেলে বেঁকে যেতে হলো, তার মানে যেটা অক্টাহেড্রাল অরিজিনাল শেপ হয় তার থেকে খানিকটা স্ট্রাকচারটা ডেভিয়েট করে গেল, সেই কারণে এটার নাম কি দেওয়া হলো না ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে, খুব ভালো করে এই এক্সাম্পলগুলো দেখবে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, প্রত্যেকটাই নোট ডাউন করে নাও। এরপরে দেখো খুব দুটো স্পেশাল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, এগুলো কিন্তু বাকিদের মতো হাইব্রিডাইজেশন অত সহজে নির্ণয় করা যাবে না, ঠিক আছে, কি কি নিয়েছি আমি দেখো, একটা হচ্ছে সলিড PCl5 আর একটা হচ্ছে সলিড N2O5, এই দুটো নেওয়া হয়েছে। তো প্রথমেই বলে দিই, PCl5 যদি নর্মাল অবস্থায় আমি নিতাম, তোমরা বলে দিতে স্যার হাইব্রিডাইজেশন sp3d হবে, TBP জিওমেট্রি হবে, TBP শেপ হবে, এগুলো বলে দিতে, আগের ক্লাসে তার আগের ক্লাসে পড়ে নিয়েছো এগুলো, ঠিক আছে। তো এই যে গল্পগুলো তোমরা দেখলে, এই গল্পগুলো কিন্তু এবার চেঞ্জ হতে থাকবে যখন তুমি স্টেটগুলোকে সলিড বানাবে। তো মনে রাখবে সলিড অবস্থায় এই PCl5 আয়নটা কিভাবে থাকে না, এইভাবে ডিসোসিয়েট করে, তাহলে ইন সলিড স্টেট PCl5 exists as, কিভাবে না, একটা হচ্ছে PCl4 প্লাস আর একটা হচ্ছে তোমার PCl6-, এইভাবে এক্সিস্ট করে, ঠিক আছে, একটা PCl4 প্লাস আর একটা PCl6-, এইভাবে এরা এক্সিস্ট করে। তার মানে এখানে যে তুমি হাইব্রিডাইজেশন দেখবে, এই হাইব্রিডাইজেশন কিন্তু দু রকম আসবে, একটা PCl4 প্লাসের জন্য, একটা PCl6-এর জন্য, তাহলে দুটোর জন্য বার করা যাক হাইব্রিডাইজেশন কীরকম। প্রথমেই এসো PCl4 প্লাস, তাহলে এর সিগমা কটা, সিগমা 4টা, লোন পেয়ার ইলেকট্রন কটা, দেখো
ফসফরাসের কত, ফসফরাসের 5টা কিন্তু একটা প্লাস আছে মানে 4টা, মাইনাস ক্লোরিন একটা করে দেয় মানে 4টা মানে 0। তাহলে সিগমা প্লাস লোন পেয়ার যোগফল কত গো 4। তাহলে যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন কত আছে এখানে, sp3 হাইব্রিডাইজটি হয়ে আছে। এটা হলো। এবারে sp3 যখন হাইব্রিডাইজেশন হয়ে যায় তখন তোমরা জানো জিওমেট্রি কি হবে এর, না জিওমেট্রি কিন্তু এর হয়ে যাবে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। এবারে প্রশ্ন হচ্ছে শেপ কি হবে, শেপ তো একই থাকবে জিওমেট্রির মতো, কারণ তোমার তো এখানে কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0 আছে। তাহলে এর শেপটাও কি হয়ে যাবে, না টেট্রাহেড্রালের মতো হয়ে যাবে। এটা কার জন্য করলে, এই পুরোটা করলে PCl4+ এর জন্য, ঠিক আছে, PCl4+ এর জন্য। এর এবারে এই যে আয়নটা রয়েছে দেখো, এর এখান থেকে আমরা এবার কি পড়বো, PCl6-। PCl6- এর গল্পটা কি আছে দেখো, সিগমা কটা, না 6টা, PCl6 6টা, লোন পেয়ার ইলেকট্রন কটা দেখো, এরও 0 আসবে। কেন না ফসফরাসের 5 আবার একটা বেশি আছে এখানে, মাইনাস মানে বেশি, মাইনাস ক্লোরিন 6টা মানে 0। তাহলে এরও কিন্তু সিগমা প্লাস লোন পেয়ার কত 6 আছে। তাহলে 6 মানে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d2। কোনো লোন পেয়ার এরও নেই কিন্তু sp3d2। sp3d2তে তোমরা জিওমেট্রি কি আশা করো, না অক্টাহেড্রাল, তাই না, অক্টাহেড্রাল হয়, আর শেপও একই হবে অক্টাহেড্রাল, বিকজ লোন পেয়ারই নেই এখানে, তাহলে শেপ চেঞ্জও হবে না। এটা কার জন্য পড়লে, না PCl6- এর জন্য। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সলিড PCl5 ভালো করে দেখবে, এরকম PCl4+ আর PCl6- এইভাবে এরা কিন্তু এক্সিস্ট করে। এরপরে নেক্সট আসছে আমরা দেখো সলিড N2O5, এর ক্ষেত্রেও কিন্তু এরকম গল্প আছে। কিরকম দেখো, এই যে সলিড N2O5 এরা কিভাবে এক্সিস্ট করে একবার দেখে নাও। ইন সলিড স্টেট N2O5 এক্সিস্ট করে NO2+ অ্যান্ড NO3- এইভাবে। ঠিক আছে, এরাও এরকম দুটো আয়নে ভেঙে যায়, একটা NO2+ আর একটা NO3-। তাহলে আমাকে এই দুজনের জন্যই বার করতে হবে হাইব্রিডাইজেশন। তাহলে বার করা যাক। তাহলে প্রথমেই আসছে দেখো NO2+, এর জন্য হাইব্রিডাইজেশন বার করো। কত হচ্ছে ডাইরেক্ট বার করতে দেখো কি করব আমরা, এখানে সিগমা প্লাস লোন পেয়ার, তাহলে সিগমা প্লাস লোন পেয়ার কত আছে, সিগমা কটা দুটো, প্লাস লোন পেয়ার নাইট্রোজেনের 5 আর এখানে একটা কম মানে 4টে, আর অক্সিজেনও 4টা করেই দেয় মানে কত 4 - 4 মানে 0। তাহলে লোন পেয়ার ইলেকট্রন 0 মানে লোন পেয়ারও 0। তাহলে 2 + 0 মানে এটা কত হলো 2। তাহলে এর যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন কত আছে, sp হাইব্রিডাইজড হয়ে আছে। এটা sp হাইব্রিডাইজড মানে এর জিওমেট্রি কি হবে দেখো তো, না লিনিয়ার জিওমেট্রি হবে। আর যেহেতু কোনো লোন পেয়ার নেই তাহলে শেপটাও কি হয়ে যাবে, লিনিয়ারের মতোই হবে, তাই না, একই রকম টাইপের। এবারে দেখো নেক্সট আমরা চলে আসছি NO3-, এর যে আরেকটা আয়ন ছিল সলিড অবস্থায় NO3-। তাহলে এটার ক্যালকুলেশন করব কি করে দেখো, এর সিগমা কটা, সিগমা প্লাস লোন পেয়ার বার করো একদম, সিগমা আছে 3টে, মাইনাস লোন পেয়ার কটা দেখো তো, এর এখানে -5, ঠিক আছে, সিগমা NO3-, তাহলে নাইট্রোজেনের 5 আর এখানে 6, তাহলে 6 - 6 মানে কত 0। তাহলে এখান থেকে লোন পেয়ারও কত আছে গো, 0ই আছে, কারণ এর তো 6টা ভ্যালেন্স ইলেকট্রন, মাইনাস অক্সিজেনগুলো দুটো করে ডোনেট করে, তাহলে 3 × 2 মানে 6টা, তাহলে লোন পেয়ার ইলেকট্রন এখানেও 0, তাহলে লোন পেয়ারও 0, তার মানে এটা কত 3। তাহলে 3 মানে এর হাইব্রিডাইজেশন sp2। ঠিক আছে, তাহলে sp2 হলে এর জিওমেট্রি তোমরা জানো কি হয় sp2-তে, না ট্রায়াগোনাল প্ল্যানার জিওমেট্রি হয়, তাই না। আর ট্রায়াগোনাল প্ল্যানার যদি জিওমেট্রি হয় শেপও একই থাকবে, বিকজ এগেইন একই কথা লোন পেয়ার নেই। তাহলে এটাও হয়ে গেল কি, না ট্রায়াগোনাল প্ল্যানার। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি, এই টাস্কটা তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই বলবে যে কি অ্যান্সার এসছে। ঠিক আছে, সলিড PBr5, ঠিক আছে, এইটি তোমাদের জন্য হোম টাস্ক থাকলো যে সলিড PBr5 এর হাইব্রিডাইজেশন কি হবে। ঠিক আছে, এই দুটোর মতোই একই টাইপের সলিড PBr5, তোমরা নিজেরা ট্রাই করবে যে সলিড PBr5 এ কীরকম টাইপের হাইব্রিডাইজেশন, কীরকম টাইপের জিওমেট্রি শেপ হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো ভালো করে আগে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ এই দুটো, নোট ডাউন করে নাও।